হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা দ্বিতীয় এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটাকে খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কারণ এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে এই টপিকস থেকে প্রশ্ন হয় না। চলুন তাইলে শুরু করি। প্রথমে, ধ্বনি পরিবর্তন কেন করা হয়? উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি যুক্ত বা ধ্বনি বাদ দিয়ে ধ্বনি পরিবর্তন করা হয়। অর্থাৎ আমাদের উচ্চারণটাকে আরেকটু সুন্দর করার জন্য অথবা উচ্চারণটা নিজেদের সুবিধা করার জন্য আমরা ধ্বনি পরিবর্তন করি। যেমন দেখুন, স্কুল, এই জায়গায় আমরা হ্রস্ব ই যুক্ত করে ধ্বনি পরিবর্তন করেছি বড় দাদা। এই বড় দাদাকে থেকে আমরা দ আকার ধ্বনি বাদ দিয়ে বড় দা করেছি। এটি হলো আমাদের ধ্বনি পরিবর্তন। চলুন তাহলে ধ্বনি পরিবর্তনের বাকি বিষয়গুলো একটু দেখে নিই। ধ্বনি পরিবর্তন অনেক ধরনের হয়ে থাকে। প্রথমত আমরা যেটা দেখব তা হলো স্বরাগম। স্বরাগম অর্থাৎ আমরা স্বরাগমে স্বরধ্বনি যুক্ত করি। স্বরাগম তিন প্রকার। আদি স্বরাগম, আদি স্বরাগমে শুরুতে স্বরধ্বনি যুক্ত হয়। দেখুন, স্কুল, দন্তার শয়ক রস্যকার ল, প্রথমে রস্য ই যুক্ত হয়েছে। যেহেতু প্রথমে রস্য ই যুক্ত হয়েছে, এজন্য এটা হলো আদি স্বরাগম। মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগমকে বিপ্রকর্ষ বলা হয়, স্বরভক্তিও বলা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষায় মধ্য স্বরাগমের অন্য নামগুলো জানতে চাইতে পারে। চলুন তাহলে আমরা সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে স্বরধ্বনি বসিয়ে মধ্য স্বরাগমটা করি। যেমন দেখুন, রত্ন, রত্ন থেকে রতন হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই যে রত্ন, রত্ন থেকে রতন হওয়ার সময় স্বর অ উচ্চারণ হচ্ছে রতন। অর্থাৎ মধ্য জায়গায় আমরা স্বরধ্বনি যুক্ত করেছি, অর্থাৎ স্বরধ্বনির মতো উচ্চারণ হচ্ছে। একইভাবে ধর্ম থেকে ধরম, স্বপ্ন থেকে স্বপন। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখুন, হ্রস্ব উ যখন উচ্চারিত হয় তখন সেটা মুক্তা থেকে মুকুতা হয়ে যায়, এবং ও যখন উচ্চারিত হয় তখন শ্লোক থেকে শ্লোক হয়ে যায়। আশা করি জিনিসটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার দেখুন, অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমে শেষে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হয়। যেমন দিশ হয়ে গেল দিশা, বেঞ্চ হয়ে গেল বেঞ্চি, সত্য হয়ে গেল সত্যি। প্রত্যেকটির মধ্যে আমাদের শেষে স্বরধ্বনি যুক্ত হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সত্যিতে তো হ্রস্ব ইকার আগে এসেছে। আসলে বিষয়টি এরকম না। যখন আমরা এই শব্দটিকে ভাঙবো তখন আমরা দেখব ত প্লাস হ্রস্ব ই, অর্থাৎ আমাদের যদিও আকারটা আগে লিখি কিন্তু উচ্চারণ হয় শেষে, এজন্যই এটি অন্তঃস্বরাগমের উদাহরণ। তাহলে আবার একটু দেখে নিই। আদি স্বরাগম, শুরুতে স্বরধ্বনি যুক্ত হবে। মধ্য স্বরাগম, মধ্যে স্বরধ্বনি যুক্ত হবে। অন্তঃস্বরাগম, শেষে স্বরধ্বনি যুক্ত হবে। এবার দেখুন, স্বরলোপ। আমরা একটু আগে পড়লাম স্বরাগম, অর্থাৎ স্বরের আগমন ঘটবে। স্বরলোপ অর্থাৎ স্বর লোপ পাবে, লোপ পাবে অর্থাৎ বাদ যাবে। দেখুন, স্বরলোপও তিন ধরনের। আমরা স্বরাগম দেখেছি তিন ধরনের, আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্তঃস্বরাগম। একইভাবে স্বরলোপও তিন ধরনের, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। একটু দেখি, আদি স্বরলোপ হচ্ছে শুরুতে স্বর লোপ পাবে। উদ্ধার থেকে উদার, ওখান থেকে ধার। আলাবু থেকে লাবু, ওই জায়গা থেকে লাউ। অর্থাৎ শুরুর স্বরগুলো সব লোপ পাচ্ছে। এই লোপ পাওয়ার পর আমাদের আদি স্বরলোপটি হয়ে থাকে। এবার দেখুন, মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপে মধ্য স্বরটি লোপ পাবে। জানালা থেকে জানলা, অগরু থেকে অগ্রু এবং সুবর্ণ থেকে স্বর্ণ। একইভাবে অন্তঃস্বরলোপে শেষের স্বর লোপ পাবে। দুষ্টু থেকে দুষ্ট, আজি থেকে আজ এবং চারি থেকে চার। একটু আগেই আমি বলেছিলাম যে আমাদের হ্রস্ব ইকার বা যে কোনো কার আমরা আগে লিখলেও উচ্চারণ হয় শেষে। যেমন জরস্বীকার সমান জ প্লাস হ্রস্ব ই, যদিও আমরা আগে লিখি কিন্তু উচ্চারণ হয় শেষে। বিষয়টা আসলে এই ধরনেরই। জ ই, জি, জি। দেখুন উচ্চারণটি খেয়াল করলে বুঝতে পারবেন, জি, আজি।
জি, জ, ই। আশা করি স্বরগম এবং স্বরলোপ বুঝতে পেরেছেন। স্বরলোপের আরেকটি নাম সম্প্রকর্ষ। পরীক্ষায় অপশন হিসেবে সম্প্রকর্ষ থাকতে পারে। এবার দেখুন স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি বলতে আমরা জানি সঙ্গত একজন আরেকজনের সাথে থাকা। তাহলে একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির যে পরিবর্তন হয় তাকে আমরা স্বরসঙ্গতি বলতে পারি। স্বরসঙ্গতি আবার 4 প্রকার: পরাগত, প্রগত, মধ্যগত এবং অন্যান্য। তাহলে পরাগত, শুরুতে যখন স্বরের পরিবর্তন হবে তখন সেটি পরাগত। দেশি থেকে দিশি, সোনা থেকে সোনা, আখো থেকে আখুয়া। প্রগত, শেষে যদি স্বর পরিবর্তন হয় তখন আমরা বলবো প্রগত। যেমন মূলা থেকে মূলো, শিকা থেকে শিকে, তুলা থেকে তুলো। মধ্যগত, মাঝের স্বরের পরিবর্তন হবে, বিলাতি থেকে বিলিতি। অর্থাৎ আমাদের ল আকার ছিল সেটা ল রস্বীকার হয়ে গেছে। আর অন্যের মধ্যে উভয় দিকের স্বরের পরিবর্তন হবে, মোজা থেকে মুজো। আশা করি বুঝতে পেরেছেন। আবার একটু দেখি পরাগত, শুরুতে পরিবর্তন হবে। আমরা যেরকম আদি স্বরাগম দেখেছিলাম শুরুতে যুক্ত হচ্ছে, আদি স্বরলোপে দেখেছিলাম শুরু থেকে লোপ পাচ্ছে, একই রকম ভাবে পরাগত শুরুর স্বরের পরিবর্তন হবে, প্রগত শেষে পরিবর্তন হবে, মধ্যগত মাঝের স্বরের পরিবর্তন হবে, আর অন্যান্য বললাম উভয় স্বরের মধ্যে পরিবর্তন হবে। মোজার মধ্যে প্রথম স্বরেও পরিবর্তন হলো, জ আকারে লাস্টের স্বরেও পরিবর্তন হলো। আশা করি স্বরসঙ্গতি সম্পর্কে আপনাদের একটি ভালো আইডিয়া তৈরি হয়েছে। এরপর দেখুন অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা যদি মাঝে স্বরধ্বনি যুক্ত করি তখন সেটিকে আমরা অসমীকরণ বলতে পারি। ফল যোগ ফল, ফলাফল। ফল ফল বলতে একটু অন্যরকম লাগে অথবা শুনতে আমাদের শ্রুতিমধুর মনে হয় না। আমরা তো বলেছি উচ্চারণের সুবিধার জন্য আমাদের স্বর যুক্ত করে বা স্বর বাদ দিয়ে এই পরিবর্তনটা করা হয়। তাইলে ফল যোগ ফল, ফলাফল। টপ যোগ টপ, টপাটপ। অপিনিহিতি, এটি খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখি, পরের ইকার বা উকার আগে বসে, অর্থাৎ সাধু থেকে সাউদ হয়ে গেল। ধু মানে হচ্ছে ধ প্লাস রস্যু অথবা অথবা রস্যুকার, একই জিনিস। অর্থাৎ আমাদের যেটা ধ রস্যুকার ছিল ওই রস্যুটা আগে এসেছে, সাধু থেকে সাউদ হয়ে গেল। একই রকম ভাবে আজি থেকে আইজ হয়ে গেল, রাখিয়া থেকে রাইখা হয়ে গেল, বাক্য থেকে বাক্য হয়ে গেল, সত্য থেকে সত্য হয়ে গেল। আমাদের প্রতিটি শব্দের মধ্যে আমরা খেয়াল করলে বুঝবো পরের ইকার বা উকার আগে ব্যবহৃত হচ্ছে। এরপর অভিশ্রুতি, সাধু রীতির শব্দ চলিত রীতিতে পরিবর্তন হয়। এটি খুবই সিম্পল। আমরা যে সাধু শব্দ এবং চলিত শব্দ অর্থাৎ সাধু রীতির শব্দ এবং চলিত রীতির শব্দ যেগুলো পড়ি ওইগুলোর মতোই। করিয়া থেকে করে, বলিয়া থেকে বলে, ধরিয়া থেকে ধরে, হাঁটুয়া থেকে হাউটা, ওই জায়গা থেকে হেঁটু। আশা করি অভিশ্রুতি নিয়ে কোনো সমস্যা নেই। অপিনিহিতিটা আপনারা আরেকটু ভালোভাবে দেখবেন, পরের ইকার বা উকার আগে বসে, সাধু থেকে সাউদ হয়ে যাচ্ছে। আশা করি অসমীকরণ, অপিনিহিতি এবং অভিশ্রুতি সম্পর্কে আপনাদের একটি ভালো আইডিয়া তৈরি হয়েছে। একটি আমরা পরীক্ষায় আসা প্রশ্ন দেখে নিই। অপিনিহিতির উদাহরণ কোনটি? 41তম বিসিএস এই প্রশ্নটি এসেছে। জন্ম, জন্ম, আজি, আইজ, ড্যাশ ড্যাশ, অলাবু, লাবু, লাভ, লাউ। এখান থেকে কোনটি হবে? আমরা একটু আগে দেখেছি আজি থেকে আইজ। এটি হচ্ছে আমাদের অপিনিহিতির উদাহরণ। কারণ কেন? আমরা জানি আমাদের অপিনিহিতিতে পরের ইকার বা উকার মাঝে বসে। আমরা আরেকটু দেখে নিই, এই যে অপিনিহিতিতে পরের ইকার বা উকার আগে বসে, তাহলে আজির যে রস্যিকার সেটি আমাদের আইজ হয়ে গেল, অর্থাৎ আগে বসেছে। এই জন্য আমাদের উত্তর হলো খ নাম্বার, আজি থেকে আইজ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব সমীভবন। সমীভবন অর্থাৎ হচ্ছে সমান করা। আমরা কোনো স্বর পরিবর্তন করে সমান করার চেষ্টা করব। এই সমীভবনও 3 প্রকার: পরাগত, প্রগত এবং অন্যান্য। পরাগত হচ্ছে শুরুতে পরিবর্তন হবে। দেখুন তৎ প্লাস জন্য, তজ্জন্য ছিল তৎ, ওখানে খণ্ডত্বর জায়গায় বর্গীয় জ এসেছে। বিপজ্জনক হয়ে গেল বিপজ্জনক। উদ্যোগ মুখ হয়ে গেল উন্মুখ।
অর্থাৎ শুরুতে পরিবর্তন হয়েছে। আর প্রগত হলো শেষে পরিবর্তন হবে। ছিল পদ্ম হয়ে গেল পদ্ম, প দয়ম হয়ে গেল প দয়দ, চক্র হয়ে গেল চক্র, জন্ম হয়ে গেল জন্ম, লগ্ন হয়ে গেল লগ্ন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের একটু আগের যে প্রশ্নটা আমরা দেখেছিলাম, যদি আরেকটু দেখি, দেখুন ক নাম্বার অপশনটা কি, ক নাম্বার অপশনটার মধ্যে জন্ম জন্ম এই জিনিসটা হচ্ছে আমাদের প্রগত সমীভবন বা সমীভবনের উদাহরণ। অন্যান্যর মধ্যে নতুন বর্ণ আসবে, সত্য, স্বচ্ছ, বিদ্যা, বিদ্যা। দেখুন পুরোপুরি জিনিসটা বাদ চলে গেল, ত ছিল চ চলে এসেছে, দ ছিল বর্গীয় জ এসেছে। তাহলে সমীভবনে আমরা সমান করব, পরাগত অর্থাৎ শুরুতে পরিবর্তন করে সমান করব, প্রগতে শেষে পরিবর্তন করে সমান করব, এবং অন্যান্যতে আমাদের নতুন একটি বর্ণ আসবে। আশা করি সমীভবন ক্লিয়ার। এরপর দেখুন দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব শব্দটার মধ্যে আছে দুবার, অর্থাৎ একই ব্যঞ্জন যদি দুবার ব্যবহৃত হয় তখন আমরা তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলতে পারি। সকাল হয়ে গেল সকাল, আমরা কাউকে বলি না যে সকাল সকাল উঠে পড়িও, অর্থাৎ আমাদের সকাল উচ্চারণ কিন্তু, বা আমাদের লেখার সময় কিন্তু আমরা সকাল লিখি, কিন্তু উচ্চারণের সময় আমরা বলি সকাল। বড়, বড্ড, পাকা, পাক্কা, এই ধরনের কিন্তু উচ্চারণগুলো আমরা হরহামেশাই ইউজ করে থাকি। অর্থাৎ আমাদের একই ব্যঞ্জন দুবার যদি ব্যবহৃত হয় তখন আমরা তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলতে পারি। দ্বিত্ব ব্যঞ্জনের অপর নাম ব্যঞ্জন দ্বিত্ব, অর্থাৎ দ্বিত্ব ব্যঞ্জনও আসতে পারে অপশনে, ব্যঞ্জন দ্বিত্ব আসতে পারে, একই জিনিস। তাহলে দ্বিত্ব ব্যঞ্জনে যদি একই বর্ণ দুবার ব্যবহৃত হয়, ব্যঞ্জন চ্যুতিতে দুইবার ব্যবহৃত হওয়া একটি বর্ণ লোপ পাবে। বড় দিদি হয়ে যাবে বড়দি, ছোট কাকা হয়ে যাবে ছোটকা, একই রকম ভাবে বড় দাদা হয়ে যাবে বড়দা, ছোট দিদি হয়ে যাবে ছোটদি। এই ধরনের অনেক জিনিস আছে। তাইলে আমরা এই জিনিসগুলো আমরা হরহামেশাই ব্যবহার করে থাকি। দ্বিত্ব ব্যঞ্জনে একই বর্ণ দুবার ব্যবহৃত হবে, ব্যঞ্জন চ্যুতিতে একটি বর্ণ লোপ পাবে। এই হলো আমাদের দ্বিত্ব ব্যঞ্জন এবং ব্যঞ্জন চ্যুতি। এরপর হলো অন্তর্হতি। অন্তর্হতি অর্থাৎ আমাদের যদি কোনো একটি ব্যঞ্জন লোপ পায়, ফাল্গুন থেকে ল লোপ পেয়ে ফাগুন হয়ে গেল, ফলাহার থেকে আমাদের ফলার হয়ে গেল, অর্থাৎ আমাদের একটি ব্যঞ্জন লোপ পাচ্ছে। যদি আমাদের একটি ব্যঞ্জন লোপ পায় তখন সেটি হয়ে যাবে অন্তর্হতি। আশা করি জিনিসটি ক্লিয়ার। এখন আরেকটি আমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, ব্যঞ্জন চ্যুতি নাকি অন্তর্হতি। একটু খেয়াল করুন, ব্যঞ্জন চ্যুতির মধ্যে কিন্তু একই ধরনের বর্ণ লোপ পাচ্ছে, কিন্তু অন্তর্হতির মধ্যে একই ধরনের ব্যঞ্জন লোপ পাচ্ছে না। অর্থাৎ যে কোনো ব্যঞ্জনই লোপ পেতে পারে অন্তর্হতির ক্ষেত্রে, কিন্তু ব্যঞ্জন চ্যুতির ক্ষেত্রে একই ধরনের বর্ণ হতে হবে, এবং একই ধরনের বর্ণ যদি লোপ পায় তখন আমরা তাকে ব্যঞ্জন চ্যুতি বলতে পারি। আর অন্তর্হতির ক্ষেত্রে যে কোনো একটি বর্ণ লোপ পেলে সেটি আমাদের অন্তর্হতি হয়ে যাবে। আশা করি জিনিসটি ক্লিয়ার। এবার দেখুন বড়, বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? 43তম বিসিএস এসেছে। আমরা জানি যদি একটি বর্ণ বা একই ধরনের বর্ণ যদি আমাদের দুইবার উচ্চারিত হয় তখন সেটি হয় ব্যঞ্জন দ্বিত্ব। একটু আগে আমরা দেখেছি, চলুন তাহলে একটু দেখে নিই। এই দেখুন দ্বিত্ব ব্যঞ্জনে একই ব্যঞ্জন দুইবার ব্যবহৃত হয়, তাহলে দ্বিত্ব ব্যঞ্জনের অপর নাম কি? ব্যঞ্জন দ্বিত্ব। সেই হিসাবে আমাদের এটি হবে উত্তর ব্যঞ্জন দ্বিত্ব। আশা করি জিনিসটি ক্লিয়ার। বড় থেকে বড্ড হলে ব্যঞ্জন দ্বিত্ব। আমরা এখানে শুধুমাত্র বিসিএস এর প্রশ্নগুলো যুক্ত করেছি, আরো অনেক ধরনের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, আমরা সেগুলো যুক্ত করিনি। আপনারা যে কোনো একটি প্রশ্ন ব্যাংক দেখলেই আইডিয়া পাবেন কত বেশি পরিমাণ প্রশ্ন এই ধ্বনি পরিবর্তন থেকে এসেছে। এরপর দেখি রকার লোপ। র বর্ণ বাদ যাবে এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হবে। তর্ক, তক্ক, করলে, করলে, মারলাম, মারলাম। কনফিউশন চলুন দূর করি। আমাদের রকারটা লোপ পাচ্ছে, কিন্তু তারপরের ব্যঞ্জন দ্বিত্ব হবে। আমাদের কিন্তু ব্যঞ্জন দ্বিত্বতে আমরা একটু খেয়াল করি, এখানে কোনো বর্ণ লোপ পাচ্ছে না, ডিরেক্টলি দুইবার উচ্চারিত হচ্ছে। কিন্তু যখন আমাদের রকার লোপ পাবে তখন আমাদের রটা লোপ পেয়ে দেন পরবর্তী ব্যঞ্জনটা দুইবার উচ্চারিত হবে। তর্ক হয়ে যাবে তক্ক, করলে হয়ে যাবে করলে, মারলাম হয়ে যাবে মারলাম। আশা করি ক্লিয়ার। হকার লোপ পাবে, শাহাবাক হয়ে গেল শাবাক, আলাহিদা হয়ে গেল আলাদা, ফলাহার হয়ে গেল ফলার, শাহ হয়ে গেল শাহ,
শাহু হয়ে গেল শাও। আশা করি জিনিসটি ক্লিয়ার। শাহুটা কিভাবে হলো, হ প্লাস রস্যই, তাহলে আমাদের হ বাদ গেল এবং রস্যইটা ব্যবহৃত হলো, এভাবে আমাদের হকার লোপ পাবে। যদি কোনো কারণে প্রশ্নে আমাদের হকার লোপ না থাকে, এখানে অপশন হবে অন্তর্হতীয়, যদি থাকে আমরা অন্তর্হতি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন ব্যঞ্জন বিকৃতি। যদি একটি ব্যঞ্জনের পরিবর্তে আরেকটি ব্যঞ্জন আসে তখন আমরা সেটিকে ব্যঞ্জন বিকৃতি বলতে পারি, অর্থাৎ বিকৃত হয়ে যাওয়া। দাইমা হয়ে যাবে দাইমা, পানি হয়ে যাবে হানি, কবাট হয়ে যাবে কপাট, অর্থাৎ আমাদের ব্যঞ্জনের পরিবর্তন হচ্ছে, একটি ব্যঞ্জনের পরিবর্তে অন্য একটি ব্যঞ্জন ব্যবহৃত হচ্ছে। যখনই আমাদের একটি ব্যঞ্জনের পরিবর্তে অন্য একটি ব্যঞ্জন ব্যবহৃত হবে তখন আমরা সেটিকে ব্যঞ্জন বিকৃতি বলতে পারি। বিষমী ভবন, যদি দুটি সমবর্ণ থাকে এবং যদি দুটি সমবর্ণের একটির পরিবর্তন হয় তখন সেটিকে আমরা বলবো বিষমী ভবন। তাইলে লাল হয়ে যাবে নাল, শরীর হয়ে যাবে শরীর, ল আকার ল, তাহলে প্রথম লয়ের জায়গায় দন্ত ন, শরীরে দ্বিতীয় বয়বিন্দু রয়ের জায়গায় ল, অর্থাৎ আমাদের শরীর হয়ে গেল শরীর, লাল হয়ে গেল নাল, একই বর্ণের পরিবর্তন হলো, এটি হচ্ছে আমাদের বিষমী ভবন। ধ্বনি বিপর্যয়টা দেখি, অর্থাৎ আমাদের ধ্বনি যদি জায়গা পরিবর্তন করে তখন আমরা তাকে বলতে পারি ধ্বনি বিপর্যয়। যেমন রিক্সা হয়ে গেল রিস্কা, বাক্স হয়ে গেল বাস, পিশাচ হয়ে গেল পিচাস, এটি খুবই ইম্পর্টেন্ট, পিচাস আর পিশাচ এটি খুবই ইম্পর্টেন্ট। লাফ হয়ে যাবে ফাল, এটি হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়, অর্থাৎ ধ্বনির যদি জায়গা পরিবর্তন হয় তখন আমরা সেটিকে ধ্বনি বিপর্যয় বলতে পারি। চলুন কিছু প্রশ্ন সমাধান করি। কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? ক্রন্দন, কাদা, অঞ্চল থেকে আঁচল, সঙ্গীত থেকে গীতিকা, দন্ত থেকে দাঁত। দেখুন সঙ্গীত থেকে গীতিকা এটি কোনো ধরনের ধ্বনি পরিবর্তনের অংশ নয়, অর্থাৎ আমাদের উত্তর হবে এটি, সঙ্গীত থেকে গীতিকা এটি কোনো বর্ণ পরিবর্তনের অংশই নয়, তাহলে এই ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়, এটি 49তম BCS এ এসেছে। এরপর ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? আমরা একটু আগে বলেছিলাম যে যদি একটি ধ্বনি অন্য ধ্বনির জায়গা দখল করে, অর্থাৎ ধ্বনি যদি আগে পরে ব্যবহৃত হয় তখন সেটি হবে আমাদের বর্ণ বিপর্যয়, তাহলে আমাদের উত্তর হবে পিচাস। আশা করি বুঝতে পেরেছেন। এরপর নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? আমরা দেখেছি অভিশ্রুতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ, অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ, ধ্বনি বিপর্যয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ, শুধুমাত্র প্রাতিপদিকটা ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। তাইলে আমাদের বিষয়টি ক্লিয়ার হলো। আশা করি আপনারা ধ্বনি পরিবর্তন সম্পর্কে একটি ভালো আইডিয়া পেয়েছেন। এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব সহ যারা আছে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জন্য আমাদের উপর আপনারা ভরসা রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।